মেয়েরা রাত দখল করো। ঠিক এইরকমই আহ্বানে গত 14ই অগস্ট কলকাতা তথা বাংলার সমস্ত রাস্তার মোড়ে মোড়ে বিপুল জনসমাবেশ হয়। সেখানে শুধু মেয়েরাই নয়, নারী পুরুষ নির্বিশেষে প্রতিবাদ জানায়। হাতে ছিল পোস্টার, প্ল্যাকার্ড, মোমবাতি, শঙ্খধ্বনি, পথচিত্র ইত্যাদি আরো কত কি। অবশ্যই যেই স্লোগানটা আমাদের কানে আজও বাজছে একই রকম ভাবে, সেই স্লোগানটা হলো উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু কেন হঠাৎ এই বাংলার জনরোষ? বাংলার জনগণ কেন ক্ষেপলো? কিসের প্রতিবাদ, কিসের জাস্টিস? ঘটনাটা ছিল অনেকটা এইরকম। গত 9th অগস্ট একজন তরুণী ডাক্তারকে রেপ করে খুন করা হয়। কিছু কিছু ভাইরাল অডিও ক্লিপে এও জানা যাচ্ছে যে তাকে আগে গলা টিপে খুন করা হয়, তারপর রেপ করা হয়। দ্বিতীয় ঘটনা যেটা সামনে আসছে, সেই ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তাহলে কত নিকৃষ্ট বিকৃত মানসিকতার পরিচয় পাওয়া যায়, সেটা কিন্তু ভেবে দেখবার বিষয়। আমরা কোন সমাজে আছি, যেই সমাজে এরকমও মানুষ রয়েছে যার মধ্যে এই পাশবিক পাশবিক কথাটা ভীষণই ছোট হয়ে গেল। পশুদের মধ্যে অনেক ইমোশন এমপ্যাথি থাকে, আমরা দেখি আজকাল সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক কিছু। কিন্তু এটা এটার জন্য বোধহয় কোনো বিশেষণ আমার কাছে নেই। পুলিশ প্রশাসন সর্বপ্রথম ডেড বডি দেখেই এটাকে ক্লেম করলেন আত্মহত্যা বলে। যেখানে যেইভাবে ডেড বডি পাওয়া গেছে বলে জানা যায়, তাতে শুধু শুনে দেখতে হয় না, শুধু শুনেই বোঝা যায় এটা যে কখনো আত্মহত্যা হতে পারে না। একটা মানুষ এইভাবে নিজেকে নিজে মারতে পারে না। বাড়িতেও খবর যায়, মা বাবা যখন তড়িঘড়ি তার মেয়েকে দেখার জন্য হসপিটালে আসেন, ওই অবস্থায়, ওই শোকার্ত অবস্থায় যখন ওনারা খবর পেয়ে গেছেন যে তার মেয়ে আত্মহত্যা করেছেন, সেই অবস্থায় সেই শোকার্ত মা বাবাকে 3 ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখেন। আর তারপরেই পুলিশ তড়িঘড়ি একজনকে গ্রেফতারও করে নেন। সে নাকি একজন সিভিক ভলেন্টিয়ার। জনগণের বক্তব্য, এটা খুব সুপরিকল্পিতভাবে কোনো এক বা কয়েক রাঘব বোয়ালকে আড়াল করার চেষ্টা হচ্ছে। তাই পুঁটি মাছকে সামনে রেখে তাকে মেরে এটাই প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে দেখো, সঙ্গে সঙ্গে দোষী ধরা হলো এবং সে শাস্তিও পেল। এইসব রাঘব বোয়াল কবে ধরা পড়বে, কিংবা আদৌ পড়বে কিনা, সে তো সময়ই বলবে। কিন্তু আজকে আমি এই যে ক্রাইম ঘটে গেল, তার পিছনে যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো কাজ করছে, যে ফ্যাক্টর গুলো শুধুমাত্র ক্রিমিনাল সাইকোলজির অন্তর্গত যে তা নয়, সেটা যে আমাদের ঘরে ঘরে বীজ বুনছে, সেটাই আজকে আমি চেনাতে সাহায্য করব। এই যে ক্রাইম, এই ক্রাইম কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করছেন, তাদের প্রতি আমার সহানুভূতি থাকবে, এবং তারা যথেষ্ট বিতর্কিত হচ্ছে, আর সেটা হওয়াই স্বাভাবিক। এমন ঘটনা বহু পূর্বেও ঘটেছে, আমাদের ভারতবর্ষেই ঘটেছে। ঠিক যেমন সোশ্যাল মিডিয়া আসার আগে একটা ঘটনা বলি, একজন নার্স, মুম্বাইয়ে ঘটে যাওয়া ঘটনা, একজন নার্সের ঘটনা, অরুণা শানবাগের যে কেসটা, তিনি এখন মারা গেছেন। কিন্তু যুবতী বয়সে তার সাথে যেই ঘটনা ঘটে, এরকমই তাকে রেপ করা হয়, তার শ্লীলতাহানি করা হয়, এবং তার জেরে সেই শকে তার যে ফিজিক্যাল এবং মানসিক আঘাত তিনি পেয়েছিলেন, তার জেরে তিনি পুরো একটা ভেজিটেটিভ স্টেটে চলে যান। কিন্তু এই যে তার সাফারিং, এই যে একটা গোটা জীবন শেষ হয়ে গেল একজন ক্রিমিনালের জন্য, সেই ক্রিমিনালের কি সাজা হয়? না, সেরকম কোনোই দৃষ্টান্তমূলক সাজা হয় না, বরং কিছু বছরের জেল হয়ে সেই ক্রিমিনাল ছাড়া পেয়ে যায়। মনস্তত্ত্ব নিয়ে চর্চার সুবাদে আমি অন্তত এইটুকু হলফ করে বলতে পারি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কি সেই মানসিকতা যেগুলো আমরাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজেদের ঘরে ঘরে নার্চার করি, এবং এতটাই স্বাভাবিক এই মানসিকতা, এবং যে বিহেভিয়ার গুলো দেখলে আমরা ইগনোর করে যাই, আমরা মনে করি এমন কিছুই ব্যাপার না, ক্যাজুয়ালি নিই। কিন্তু এই মানসিকতাই যখন এক্সট্রিম লেভেলে গিয়ে কোনো ক্রাইম ঘটিয়ে ফেলে, তখন আমরা বলি ক্রিমিনাল সাইকোলজির পার্ট। কিন্তু না, এটা আমাদের সবার ঘরে ঘরে সাধারণভাবে সবার সাইকোলজিরই পার্ট।
আমাদের ঘরে ঘরে এই মানসিকতা বীজ বনে এবং আমরা হাসির ছলে ইয়ার্কির ছলে ইগনোর করে যাই বা অতটা পাত্তা দিই না। তাহলে এই ক্রাইমের দায় কিন্তু আমাদের সকলেই। আমরা প্রত্যেকেই কিন্তু পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এটার সাথে জড়িত। জীবনে কখনো না কখনো আমরা এই মানসিকতাকে সহ্য করেছি বা প্রশ্রয় দিয়েছি বা সরাসরি পেরেন্টিং এর মাধ্যমে সেই বীজটা শিশুর মস্তিষ্কে রোপণ করে দিয়েছি। এর মধ্যে সোশিও কালচারাল লার্নিংটাও কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। লক্ষ্য করে দেখবে বাড়িতে বড় দাদা দিদি যখন থাকে, কম বেশি সব বাড়িতেই এটা হয়ে থাকে, বড় দাদা বা দিদি সবার সামনে ছোট ভাই বা বোনকে বুলি করছে। হ্যাঁ, বুলি, সবার সামনে কারুর দুর্বলতাটাকে নিয়ে হাসি মজা করা, কাউকে ছোট দেখানো, এগুলো বুলিং এর আন্ডারে পড়ে। ইয়ার্কি ঠাট্টা নয় এগুলো। আর সেই বুলিং এর জেরে ওই ছোট বয়সেই তুমি বুঝতে পারছো যে তোমার খুব সেলফ কনফিডেন্সে লাগছে, তোমার খুব অস্বস্তি হচ্ছে, তুমি কারোর দিকে তাকাতে পারছো না, তোমার মাথা হেট হয়ে যাচ্ছে, তোমার কনফিডেন্স সেলফ এস্টিম তলানিতে গিয়ে ঠেকছে। তাহলে এটা তোমার উপর নেগেটিভ ইফেক্ট করছে। এটা কখনোই কোনো মজা ইয়ার্কি বা ঠাট্টা হতে পারে না। তুমি যখন এটা নিয়ে কোনো কথা বলতে যাচ্ছ, মন খারাপ করছো, অভিমান করছো, তখন বাড়ির বড়দের ভূমিকা কি? বাড়ির বড়রা বলে, ছাড় না, এত রিয়াক্ট করছিস কেন, ও তো দাদা বা দিদি, ভাই বা বোনের সাথে তো একটু ঠাট্টা মজা করতেই পারে, তাই না? কিন্তু বিশ্লেষণ করলে দেখা যাবে তোমার দিদিটি বা দাদাটি আসলেই তোমাকে হাসির খোরাক বানিয়ে সবার সামনে নিজে কিন্তু আনন্দ পাচ্ছে। সেই যে দাদা দিদি তোমার থেকে বড়, সেই অর্থে তোমার থেকে ক্ষমতায় বেশি, সুতরাং সে তোমার থেকে শক্তিশালী, সেই ক্ষমতার অপব্যবহারই করছে সে। মানে কি দাঁড়ালো? দুর্বলের উপর সবলের অত্যাচার। সেটা যত ছোট স্তরীয় হোক, সেটা অত্যাচারী। আমরা এগুলোকে কখনো ধর্তব্যে ধরি না, কিন্তু এগুলো কিন্তু প্রতিবাদ জানানো দরকার ঘরে ঘরে। জানবে, যখন তোমাকে ছোট করে বা তোমাকে একটু অস্বস্তি পেতে দেখে, দুঃখ পেতে দেখে আরেকজনের আনন্দ হচ্ছে, সেটাও কিন্তু একটা পৈশাচিকই প্রবৃত্তি। সেটা খুব স্বাভাবিক জিনিস নয়। এবং ঠিক এই জায়গা থেকে, এই মানসিকতার জায়গা থেকেই সমস্ত রকম অ্যাবিউজ কিন্তু উঠে আসে, ভার্বাল হোক, ফিজিক্যাল হোক। ভার্বাল অ্যাবিউজ আরো রয়েছে। আমরা যেমন খুব অস্বস্তি পাই বডি শেমিং বা এরকম অনেক ঘটনাতে। যেমন তোমার সাথে দেখা হলো একটা কোনো অনুষ্ঠানে অনেকদিন পর, কারুর কোনো ব্যক্তি, সে তোমাকে এসেই প্রথম কথা জিজ্ঞেস করলো, আরে তোকে এত খারাপ লাগছে কেন দেখতে, তোকে তো এরকম দেখতে ছিল না, তুই কত মোটা হয়ে গেছিস, বা তুই এত কালো হয়ে গেছিস, তোর স্কিনটা খারাপ হয়ে গেছে, তোকে বেশি বয়স্ক লাগছে, এটসেট্রা এটসেট্রা। দেখো, এগুলো কিন্তু এমন কতগুলো কথা যেগুলো তুমিও জানো, আর সবাই যারা দেখতে পাচ্ছে, এগুলো খুবই ভিজিবল। হয়তো যার সাথে এই ঘটনাটা ঘটছে, যেটা যার দুর্বলতা, সে কিন্তু খুব ভালো করেই জানে। বা হয়তো সেটা দুর্বলতাও নয়, সেটা সমাজ মনে করে যে তার দুর্বলতা। সেটাকে নিয়ে মজা করা বা সেটাকে অ্যাজ ইফ তোমাকে কনসার্ন করছে, তোমার ভালোর জন্য বলছে বলে বলা, সেগুলো সবই কিন্তু যারা বলছে তাদের একটা পৈশাচিক আনন্দ, সে প্লেজার পাচ্ছে। তোমার খারাপটা, তোমার দুর্বলতাটা সবার সামনে তুলে ধরে, যেটা অ্যাজ ইফ তুমি জানতেই না সে বলার আগে, সেই জিনিসটা কিন্তু সে ভেবে বলে আনন্দ পাচ্ছে। হয়তো সে তোমার লাইফের সম্বন্ধে কিছুই জানে না, আদৌ তুমি সেটার পিছনে কাজ করছো কিনা, বা আদৌ কতটা চেষ্টা করছো তার পিছনে, বা আদৌ কতটা পাত্তা দিচ্ছ সেই জিনিসটাকে, সেই সম্বন্ধে কিছু না জেনে বুঝে একটা মন্তব্য করে দেওয়া সবার স্বভাব। সে কিন্তু কোনো ভালো কাজে তোমাকে সাহায্য করছে না, তোমার কেরিয়ার বা অন্য কোনো পজিটিভ সাজেশন তোমাকে সারা জীবন ধরে সে গাইড করে দেয়নি। কিন্তু হঠাৎ একটা অনুষ্ঠানে দেখা হলে একদিনের জন্য, কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের জন্য সে তোমাকে এমন একটা ফিলিং দিয়ে দিল, সেই ফিলিংটার জন্য তুমি হয়তো পরবর্তীকালে অনেক অ্যাকশন নিলে, যেটা তোমার বিপক্ষে গেল। এই জিনিসগুলোকে গোড়াতেই স্টপ করতে হবে। মানে কেউ যখন এগুলো বলছে, হিউমারাসলি এগুলোকে ডিল করবে। সেই ডিলিং এর প্রসঙ্গগুলো নিয়ে আমি অন্য দিন আরেকটু ইলাবোরেট করে বলবো। কিন্তু আজকে এই ক্রাইম যেই মানসিকতা থেকে
স্টেম আউট করছে সেই মানসিকতাগুলোকে নিয়ে আমি বেশি ফোকাস করব। আজকে আরজি করের যে ঘটনাটা সামনে এসেছে এবং সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হচ্ছে এবং সেই বিতর্ক থেকে মাথাচাড়া দিচ্ছে আরো নতুন নতুন বিতর্ক। যেমন এই যে রেপ কেসটা হলো, তার জন্য মেয়েদের পোশাক যে দায়ী নয়, এই নিয়ে পোশাক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। এখানে বলা হচ্ছে, দেখো, তরুণী ডাক্তার তো ফর্মাল ড্রেসে ছিলেন, তাহলে কেন তার সাথে হলো? তার মানে পোশাক আশাক এখানে কোনো ফ্যাক্টরই না। না, এক্ষেত্রে পোশাক আশাকটা কোনো ফ্যাক্টর নয়। একটা রেপ কেসের পিছনে শুনতে অবাক লাগলেও এখানে কিন্তু পোশাকটা ম্যাটার করছে না। কারণ একটা রেপ কেসের পিছনে মূলত যে মানসিকতাটা থাকে, সেটা কিন্তু কোনো সেক্সুয়াল লাস্ট বা আনকন্ট্রোল ডিজায়ার এমন কিছু থাকে না। এখানে কিন্তু আধিপত্য বিস্তারের একটা মানসিকতা থাকে, একটা ডমিনেন্স থাকে। এখানে কিন্তু সেই লাস্টটা থাকে না। সুতরাং এক্ষেত্রে এটা কার্যকর হচ্ছে না। প্রধানত এই আধিপত্য বিস্তার করার চেষ্টাই এই সব ক্রাইমকে জন্ম দেয়। হ্যাঁ, আরেকটাও কথা উঠে আসছে, আমাদের সমাজ পিতৃতান্ত্রিক। এই পিতৃতান্ত্রিক মানসিকতা থেকেই এই জিনিস উঠে আসছে। অবশ্যই, কিন্তু তার উপর দিয়েও আরেকটা জিনিসও আছে, আমি বলবো। পিতৃতান্ত্রিক যদি বলে দিই তাহলে শুধু বলা হবে শুধু যেন মেয়েদের উপরে অত্যাচার হয়, কিন্তু আমি বলবো ছেলেদের উপরেও অত্যাচার হচ্ছে। আমি তার থেকেও বড় করে যে মানসিকতাটাকে ধরবো, সেটা ওই যে আবার বললাম, ক্ষমতাবান যে, মানে দুর্বলের প্রতি ক্ষমতার অত্যাচার। যে যে ক্ষমতা পাচ্ছে, সেই ক্ষমতা পাওয়ার হয়তো সে যোগ্যই নয়, কিন্তু পেয়ে যাচ্ছে, এটাই প্রবলেম। সেই ক্ষমতার অপব্যবহার করা এবং সেটা সেটা আধিপত্য বিস্তার করে দুর্বলের উপর, যুগ যুগ ধরে হয়ে আসছে। যার জন্যই রাজারা অত্যাচার, স্বৈরাচারিতা দেখা যেত রাজতন্ত্রে, এবং প্রজাদের উপর নির্মম অত্যাচার হতো। এবং আজকেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নানান রকম অত্যাচার হয়। এই যে আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম, ঘরে যখন বড় ভাই বা বোন তার ছোট যে আছে ভাই বোন, তাকে একটা থাপ্পড় মেরে দিল, তাকে একটা অ্যাটাক করে দিল, ভার্বাল একটা অন্য কিছু একটা বলে দিল, অ্যাবিউসিভ কিছু, এসব তো দেখা যায়। এগুলোও কিন্তু অ্যাটাকের আন্ডারে পড়ে, এগুলোও কিন্তু ক্ষমতার অপব্যবহার। এই মানসিকতা যে আমি ক্ষমতা পেয়েছি বলে আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার যেটুকু ক্ষমতা রয়েছে আমি সেটাকে কিভাবে ইউটিলাইজ করব, সেটাকে কি করে আমি ডিল করব, সেটাও কিন্তু একটা শিক্ষা। মানুষ সেই শিক্ষাটা যদি না থাকে, তাহলে আমার মনে হয় পশুদের ক্ষমতা দিলে যা অবস্থা দাঁড়াবে, এখন আমাদের সমাজেরও তাই অবস্থা। এক্ষেত্রে রেপ করে যে রেপ করছে, তার কাছে এইটা খুব ভালোভাবে প্রমাণিত হয়। সে তো নিজে অ্যাকচুয়ালি প্রচন্ড ইনসিকিউর যে আমি সত্যি ক্ষমতাশালী কিনা। তার কাছে এটা প্রতিষ্ঠা হয় যে না, আমার ইচ্ছা হলে আমি একটা মেয়েকে ছুঁয়ে দিতে পারি, আমার একটা মেয়ের আমার কথা শুনবে না, আমার প্রস্তাব মানবে না, নে দেখ এবার তোর মধ্যে আমি আধিপত্য বিস্তার করতে পারি। এই যে একটা ডমিনেন্স, এই যে একটা সুখ, যে নে দেখ, দেখ কেমন লাগে, আমার কথা শুনলি না, দেখ কেমন লাগে, তুই আমাকে বলে দিবি, আমাকে ফাঁসাবি, দেখ কেমন লাগে। এই যে একটা প্লেজার, এটা অত্যন্ত পাশবিক একটা প্লেজার। এটা সর্বক্ষেত্রে হয়। সেটা সেক্সুয়ালি ঘটলে আমরা সেক্সুয়াল স্যাডিস্ট বলে থাকি। এছাড়াও অন্যান্য যে কোনো ক্ষেত্রে আমরা যদি কাউকে আহ অসম্মান করে বা আমরা আঘাত করে আনন্দ পাই, তারাও কিন্তু আমরা স্যাডিস্টের আন্ডারেই পড়ি। মানে কোনো না কোনো ভাবে আমি নিজে যা পারসিভ করছি যে না আমার এই ক্ষমতাটা রয়েছে, ওই ক্ষমতার অপব্যবহার করাটাই হচ্ছে মূল নেপথ্যের কারণ। এটা শুধু মানুষের উপরেই নয়, পশু পাখিদের উপরও প্রযোজ্য। পশু পাখি যারা মনুষ্যতর প্রাণী আর কি, যারা আমাদের থেকে দুর্বল অবশ্যই, আমাদের থেকে কম স্মার্ট, হ্যাঁ, কিন্তু তাদের উপর কিন্তু আমরা অত্যাচার কম করি না। কুকুর ছানাদের জীবন্ত পুড়িয়ে দিচ্ছি, মনে হচ্ছে একটু বেশি ঘেউ ঘেউ করছে, একটা দিলাম একটা কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিয়ে। আবার রিসেন্টলি 15ই আগস্টে যে ঘটনাটা ঘটে গেল, অত্যন্ত দুঃখজনক ঘটনা। একটা প্রেগনেন্ট হাতিকে জ্বলন্ত শলা ছুঁড়ে মেরে দগ্ধে দগ্ধে তিল তিল করে মারলো এই মানুষই। কারণ মানুষ পারসিভ করেছে তার অপরাধটা কি ছিল হাতির, যে সে ভুল করে লোকালয়ে ঢুকে পড়েছিল। সেই অপরাধের শাস্তি হিসেবে মানুষের হাত থেকে এরকম নৃশংস অত্যাচার পেয়ে খুন হতে হলো। এটাও দুর্বলের প্রতি সবলের অত্যাচারের নমুনা। আর নারী পুরুষের ক্ষেত্রে সেটা হতে পারে রেপ কেস বা অ্যাসিড অ্যাটাক। আর ছেলেদের ক্ষেত্রে আমরা তো হামেশাই দেখছি, একটা বন্ধুদের গ্রুপে একজন বন্ধু খুন হয়ে যাচ্ছে, কিডন্যাপড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে, সেটা হচ্ছে একদম স্কুল লেভেলে হচ্ছে।
আরো একটা কিছু মাস আগে ঘটে যাওয়া যেই ঘটনা আমরা জানি যাদবপুর ইউনিভার্সিটিতে ঘটে গেছে, এরকমই শোরগোল পড়ে গেছিল। সেটা একটা র্যাগিং এর ঘটনা, ছেলের সাথেই ছেলেদের ঘটে যাওয়া ঘটনা। একটা ছেলের সাথে একটা তরুণ সবেমাত্র পড়তে এসেছে, স্কুল পাশ করে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে এসেছে বাংলা নিয়ে, তো তার উপর হলো জুলুম, মানে যাকে পোশাকি ভাষায় বলে র্যাগিং। সেই র্যাগিং এর শিকার হয়ে সে তার নিজের হোস্টেলের বারান্দা থেকে ঝাঁপ দেয় না ঠেলে ফেলে দেয় সেটা তো তদন্ত সাপেক্ষ, এখনো সেটা প্রমাণ হয়নি, কিন্তু জানি না কবে বিচার পাবে এরা। এই অত্যাচারিতদের বিচার পাওয়ার জন্যই আজকে যে এই জনরোষ, এটা যেন জারি থাকে। তাই এম্পাওয়ারমেন্ট শুধু মেয়েদের নয়, নারী পুরুষ নির্বিশেষে, যে কোনো লিঙ্গ বর্ণ ধর্ম হোয়াট এভার নির্বিশেষে সবার সেই এম্পাওয়ার্ড হওয়া উচিত। এম্পাওয়ারমেন্ট তাকেই বলবো যখন আমরা স্থান কাল পাত্র ভেদে আমরা আমাদের স্বভাবটাকে কন্ট্রোল করতে পারবো। সেটা কিরকম? হ্যাঁ, আমাদের সমাজ মেয়েদের ক্ষেত্রে লক্ষ্মীমন্ত মেয়ে আর ছেলেদের ক্ষেত্রে সুবোধ বালককে খুব প্রেস করে, মানে এই কোয়ালিটি গুলোকে আমরা খুব কিন্তু প্রশংসা করি, বাহ খুব ভালো ছেলে সুবোধ বালক। তো এই সুবোধ বালক লক্ষ্মীমন্ত মেয়ে এদেরকে আমি বলবো এইগুলো হওয়া পাপ নয়, বা এগুলো হওয়া যে এগুলো হলেই খারাপ তা নয়। এই লক্ষ্মীমন্ত ভাবটা বা এই লক্ষ্মীমন্ত অ্যাটিটিউড বা এই সুবোধ বালকের মতো অ্যাটিটিউডটা তখনই রাখবে স্থান কাল পাত্র ভেদে রাখবে, কিন্তু সব সময় নয়। হ্যাবিট ফর্ম করে ফেলো না, যখন তোমার সাথে কোনো অন্যায় হচ্ছে, তোমার পাশে কারোর উপর নির্যাতন হচ্ছে, তোমার ঘরে কারোর উপর নির্যাতন হচ্ছে, তখন আমি সুবোধ বালকই থাকলাম, তখনও আমি লক্ষ্মীমন্তই থাকলাম, সেটা বোধহয় আমাদের জাস্টিস এনে দেবে না। মেয়েদের এই কারণেই দুর্বল ভাবা হয়, কারণ বায়োলজিক্যালি তো একটা ফ্যাক্টর রয়েছে যে মেয়েদের মাসেল মাস কম থাকে ছেলেদের তুলনায়, কিন্তু তা বলে এটা একদমই নয় যে ওইটুকু মাসেল মাস বেশি থাকে বলে সে বেশি শক্তিশালী। আসল শক্তি আসে মানসিক শক্তি। মানসিক শক্তিটা কখন খর্ব করা হয়? একদম ছোটবেলা থেকে। যে মেয়েদের যে হাতিয়ার গুলো, চিৎকার করা, জোরে জোরে কথা বলা, তারপরে একটু বেশি চঞ্চল হওয়া, আমরা এগুলোকে বাজে চোখে, আমরা মানে সমাজ এগুলোকে বাজে চোখে দেখি। যেমন এই অলক্ষীর স্বভাব, এত চিৎকার করে কথা বলিস না, এরকম লোকে কি বলবে, মেয়ে হয়ে এত মারপিট করে নাকি, এত হাত পা ছড়ে নাকি, এটসেট্রা এটসেট্রা, আরো অনেক কিছু। এইভাবে আমাদের সমাজ, আমাদের সোশিও কালচারাল যে লার্নিং, এটা কি করে আমাদের ছোটবেলা থেকে মেয়েদের এই হাতিয়ার গুলোকে খর্ব করে দেয়, যাতে যখন আমরা সময়ে আসে আমরা এতটাই অনভ্যস্ত হয়ে পড়ি এসবে যে আমরা সময়কালই সময়কালে সেই হাতিয়ারগুলোকে বার করে নিজেদের রক্ষা করতে পারি না। আবার কিছু কিছু ক্ষেত্রে এর উল্টোটাও হয়। ওই যে বললাম এম্পাওয়ারমেন্ট, এই জিনিসগুলো কখন কোথায় ব্যবহার করব, কতটা ব্যবহার করব, সেইটা সেই কন্ট্রোলটা আমার হাতে থাকাটাই হচ্ছে আমার এম্পাওয়ারমেন্ট। আমি ইম্পালসিভ হয়ে কখনো বেশি বাড়াবাড়ি, বেশি চিৎকার চেঁচামেচি, বেশি গালাগাল করে ফেললাম, বা ইম্পালসিভ কোনো বিহেভিয়ার করে ফেললাম, সেটাও কখনো ন্যায্য নয়। আবার কিছুই বললাম না, এতটাই ভদ্র হয়ে থাকতাম, আমার সাথে নির্যাতন হচ্ছে তাও মুখচোরা হয়ে রইলাম, সেটাও কাম্য নয়। তাই এম্পাওয়ারমেন্ট হচ্ছে সেইখানেই যেখানে আমার প্রথমে সেখানে এম্পাওয়ারমেন্ট নিজেকে নিজে আমরা এম্পাওয়ার করব, মানে আমরা আমাদের যে ইম্পালস গুলো সেগুলোকে কন্ট্রোল করব, আমরা রেসপন্স করব কিভাবে? স্থান কাল পাত্র বুঝে। এরপরে বাকি যারা এম্পাওয়ারমেন্ট করবে, যেগুলো স্কিল বা টুল, যেগুলো দিয়ে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট বলি বা অন্যান্য মানুষের এম্পাওয়ার হওয়ার কথা ভাবি, যে এই সুযোগ সুবিধাগুলো কর্তৃপক্ষ বা প্রশাসন বা সরকার দেবে, সেগুলো তো পরের ব্যাপার। আগে নিজেকে নিজে আমরা এম্পাওয়ার করি এইভাবে। ছেলেদের উপরও এরকম সোশ্যাল প্রেশার থাকে। সেটা কিরকম? না, ছেলেদের ক্ষেত্রে ইমোশনাল এক্সপ্রেশনের একটা প্রেশার থাকে। ইমোশনাল এক্সপ্রেশন মানে ছেলে হয়ে কাঁদছিস, মেয়েদের মতো কাঁদিস না, হাতে চুড়ি পরে বসে থাক, এটাই পারিস না, কি মেয়েদের মতো ঘরে বসে আছিস, যা বাইরে বেরো, মানে এই যে ব্যাপারগুলো, এগুলো ছেলেদের উপর চাপিয়ে দেওয়া হয়। আবার কিছু কিছু ব্যাপার আছে মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়। কোনো কিছুই চাপিয়ে দেওয়া ব্যাপারটা একটা শিশুর উপর ক্ষতিকারক, পরবর্তীকালে ডেভেলপমেন্টে আমাদের অসুবিধা হয়। তাহলে পুরুষদের কিরম হতে হবে? পাওয়ারফুল, মাস্কুলিন, ডমিনেন্ট, একটু পুরুষ হয়েছে, একটু চিৎকার চেঁচামেচি করবে না, ধমক চমক দেবে না, তাহলে তো তুমি পুরুষই নও। তাহলে পুরুষ হওয়ার সুবাদে বা এই পুরুষ হওয়ার চক্করে বলা যায় আহ ছেলেরা অনেক সময় এমন কিছু শিক্ষা নিয়ে ফেলে যেগুলো পরবর্তীকালে অনেক সময় ক্রাইমের আকার ধারণ করে। বহু মানুষ জমায়েত হচ্ছে,
দফায় দফায় স্লোগান তুলছে উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, একটা সিস্টেম পরিবর্তন করার জন্য এই রকমই জনরোষ দরকার, এই রকমই জনসমাবেশ দরকার। কিন্তু আমাদেরই আবার মনে রাখতে হবে, যখন পরিবর্তিত পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিতে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই দায়িত্বটা কিন্তু আমাদের মধ্যেও অনেকটাই বর্তায়। কিছু সামান্য সুযোগ সুবিধার জন্য আমরা যে সিস্টেমকে আহ্বান জানাই, মাস প্রোগ্রেসের কথা ভাবি না, আবার দুদিন বাদে কিছু একটা হলে সেই সিস্টেমকেই ধিক্কার জানাই। এটা তো দ্বিচারিতা হয়ে গেল আমাদের জন্য। অন্যায়কে কিন্তু প্রশ্রয় দিয়েছি আসলে আমরাই। আমরা জনগণ যেই পাওয়ারটা আমাদের হাতে আছে, সেগুলো যদি আমরা একটু ভেবে চিনতে সিস্টেমকে স্বাগত জানাই, তাহলে বোধহয় বেটার হয়। আমরা যারা মিছিলে হাঁটছি আজকে, তাদেরই ঘরে হয়তো মা, বোন, স্ত্রী এনারা রয়েছেন, এবং গৃহকর্তার ধমক চমকে তারা অনেক সময় চুপ করে যান। পাবলিকলিও তারা অনেকভাবে ভার্বালি অসম্মানিত হন। তখন কিন্তু আমাদের ঘরে সিস্টেম এসে জাস্টিস দেবে না, তখন আমাদেরই কিন্তু গলা তুলতে হবে, তখন আমাদেরই জাস্টিস চাইতে হবে। কিভাবে? আমাদের গলা তুলে বলতে হবে, বিহেভ প্রপারলি উইথ মাই মাদার অর সিস্টার অর ওয়াইফ। অনেক পুরুষ আছেন যারা ধর্ম সংকটের নাম করে অত্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করেন সংসারে। মা, বোন, স্ত্রী যার প্রতিই অন্যায় অবিচার হোক না কেন, তিনি নিশ্চুপ। কারণ কোন দিকে যাবেন বোঝেন না, মেরুদণ্ডটাকে সোজা করতে হবে। একে বললে যদি অপরপক্ষ গালমন্দ করে, সেই গালমন্দটাকে কিভাবে দমন করতে হবে, সেই শক্তিটা বোধহয় আমাদের সবারই থাকা উচিত। ঠিক ভুলের বিচারটা যেন কার্যক্ষেত্রে দেখা যায়, আমাদের ঘরে ঘরে দেখা যায়, তবেই আমরা কিন্তু একটা সিস্টেমকে পরিবর্তন করতে পারবো। জাস্টিস আসুক ঘরে ঘরে, বাচ্চারা হোক ওয়েল প্যারেন্টেড, নট প্যাম্পার্ড, তবেই আলটিমেটলি ভবিষ্যতে আমরা একটা সুন্দর মানুষের বসবাসযোগ্য সমাজ দেখতে পারবো। হ্যাঁ, তখনও ল অ্যান্ড অর্ডার থাকবে, কিন্তু তখন থাকবে সেই কতগুলো ব্যতিক্রমী এবং সত্যিকারের বিচ্ছিন্ন ঘটনার জন্যই। জাস্টিস চাওয়া জারি থাকুক, এই জনরোষ জারি থাকুক, জাস্টিস হোক ঘরে ঘরে, জাস্টিস হোক চিরন্তন।